নামদার হুমায়ুন আহমেদ যুগশ্রেষ্ঠ সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার ও বিশ্ববিদ্যালয় শিক্ষক হুমায়ুন আহমেদ বাদশাহ নামদার নামক ঐতিহাসিক বইটির রচয়িতা। সাহিত্যিক হুমায়ুন আহমেদ নিজ জগতেই সেরা। বাংলা ভাষায় হুমায়ুনের কোনো বিকল্প আজও তৈরি হয়নি। তার কর্মদক্ষতার সাথে কাউকে যদি কিছুটা তুলনা করা যায়, তারা হলেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও জহির রায়হান। লেখক হিসেবে হুমায়ুন আহমেদ জানেন পাঠক কোন কথাটিকে গ্রহণ করবে এবং কোন বিষয়ে মনোনিবেশ করবে। তাছাড়া পাঠককে বইয়ের শুরু থেকে শেষাবধি আটকে রাখার দক্ষতা হুমায়ুন আহমেদের আছে। সাহিত্যিক হুমায়ুন আহমেদ লেখা কিংবা চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রকেও দক্ষতার সহিত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে সিদ্ধহস্ত। সেই দক্ষতার প্রকাশ তিনি বরাবরের মতো বাদশাহ নামদার বইয়ের প্রতিটি ছত্রে রেখে গেছেন। পাঠক একবার বইটি পড়া শুরু করলে শেষ না হওয়া অবধি থামবে না, যার কারণে এই বইটি একটি সরস বাংলা সাহিত্য হিসেবে যেভাবে উতরে গেছে, সেভাবে ঐতিহাসিক গ্রন্থ হিসেবে তার সাক্ষ্য রেখে গেছে। লেখকের নাম হুমায়ুন আহমেদ। এই ঐতিহাসিক নামের কারণে সাহিত্যিক হুমায়ুন আহমেদকে ছাত্রজীবনে নানা ধরনের টিপ্পনী শুনতে হতো। সেই থেকেই প্রকৃত হুমায়ুন আহমেদ কে ছিলেন তার সম্পর্কে জানতে তার আগ্রহ বেড়ে যায়। পরবর্তীতে লেখক হুমায়ুন আহমেদ উদ্ধার করেন যে এই হুমায়ুন হলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন বাবরের অন্যতম সন্তান সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, যার নামের সাথে মিল রেখেই লেখকের পিতা এই নাম রেখেছিলেন। মোগল সম্রাট হুমায়ুন ছিলেন এক বিচিত্র চরিত্রের মানুষ, যার সাথে জড়িয়ে আছে সম্পদ অর্জন, যুদ্ধ, বিগ্রহ, হত্যা, ভালোবাসা, ক্ষমা, প্রেম আর ভাগ্য বিড়ম্বনার যত ঘটনা ও কাহিনী। পৃথিবীর কোনো সম্রাট, বাদশাহ, রাজার জীবনে এত ছন্দপতন নেই যা সম্রাট হুমায়ুনের জীবনে লেপ্টে আছে। আমরা এ বইয়ে দেখতে পাব সম্রাট মির্জা হুমায়ুনকে নিয়ে লিখতে গিয়ে সাহিত্যিক হুমায়ুন আহমেদকে বহু বই পড়তে হয়েছে, বহু তথ্য উপাত্ত ঘেঁটে মশলা জোগাড় করতে হয়েছে। এসব বই ফার্সি ও আরবিতে লেখা। তিনি এসব বইয়ের প্রতিটি লাইনকে আত্মস্থ করতে চেষ্টা করেছেন এবং বাংলা ভাষায় সর্বোচ্চ সুন্দর শব্দ গাঁথনি দিয়ে উপস্থাপন করতে চেষ্টিত হয়েছেন। তিনি আরবি ও ফার্সি শব্দগুলোকে আগাগোড়ায় দক্ষতার সাথে ব্যবহার করেছেন এবং যথাস্থানে তার সুন্দর বাংলা অর্থ প্রয়োগ করেছেন, যার কারণে পাঠকদের বিরক্তি আসার কোনো সুযোগ তিনি রাখেন নাই। সাহিত্যিক হুমায়ুন আহমেদ লিখিত বাদশাহ নামদার বইটি পড়লে রাজাদের জীবনের অদৃশ্য চিত্রগুলো অনুধাবন করা যাবে সহজেই। তাদের জীবন, কর্ম, রুচি, অভ্যাস, বিপদাপদ, শত্রু, বন্ধু সব ক্ষেত্রেই আমরা ভিন্নতা দেখতে পাব, যা একজন সাধারণ মানুষ কোনোদিন উপলব্ধি করতে পারে না। সম্রাটদের কঠিন জীবন ও বাস্তবতা উপলব্ধি করার জন্য তাদের মহলের অন্দরে প্রবেশ করতে হবে। বাদশাহ নামদার বইয়ে লেখক হুমায়ুন আহমেদ তা সুন্দরভাবে এঁকেছেন। বইটিতে সম্রাট হুমায়ুনকে কখনো বাদশাহ হুমায়ুন, কখনো মির্জা হুমায়ুন কিংবা হুমায়ুন মির্জা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাদশাহ পারসি শব্দ, যাকে আমরা বাদশাহ হিসাবে বলে থাকি। এই বিষয়টি জানা থাকলে পাঠকদের বইটি পড়তে মজা লাগবে। তাহলে চলুন বাদশাহ নামদার বইয়ের ভুবনে। মুঘল সম্রাট নাসিরুদ্দিন হুমায়ুনের পিতা সম্রাট জহিরুদ্দিন বাবর সুদূর মঙ্গোলিয়া থেকে ভারতে এসেছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে। ভারতে এসে তিনি জানতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠতম হীরা কোহিনূর আগ্রার বাদশাহ ইব্রাহিম লোদির কাছে রয়েছে। বাবরের মাথায় ফোন দিয়ে আসে এই হীরা তার চাই, আরও চাই ভারতের ব্যবসা বাণিজ্য। তলে তলে প্রস্তুতি গ্রহণ করেন এবং এক পর্যায়ে তিনি লড়াই করার মতো সক্ষমতা অর্জন করেন। অবশেষে সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং সেই কোহিনূর হীরা হস্তগত করেন। মহামূল্যবান কোহিনূর হীরা মির্জা হুমায়ুন বয়ে এনে পিতার হাতে তুলে দেন। সেই ঘটনা দিয়েই বইটির কাহিনী শুরু করা হয়েছে। বাদশাহ নামদার বইতে
হুমায়ুনকে দেখা যাবে একজন আলসে প্রকৃতির মানুষ হিসেবে, যার কাছে সাম্রাজ্যের প্রতি কোনো আকর্ষণ নেই, কেননা তিনি পড়তে ভালোবাসেন, তিনি ছবি আঁকতে ভালোবাসেন এবং দুনিয়াকে বেশি করে জানতে পছন্দ করেন। এক পর্যায়ে সম্রাট বাবর স্বীয় পুত্র মির্জা হুমায়ুনকে আফিংয়ের নেশার প্রতি অভ্যস্ত দেখতে পায়, যার কারণে সম্রাট বাবর তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও চিন্তা করেছিলেন। হেয়ালিপনায় অভ্যস্ত বাবর পুত্র হুমায়ুন একদা অসুস্থ হয়ে পড়েন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়। তাকে ভালো করতে সমুদয় চিকিৎসক ব্যর্থ হয়ে পড়ে। তদানীন্তন জামানার সুফি সাধক আধ্যাত্মিক ব্যক্তি মীর আবুল কাসেম মৃত প্রায় হুমায়ুনকে একবার দেখতে আসেন। আমরা এই বইয়ে দেখতে পাব সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটে যায়, যার কারণে এই দিনেই সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায় সম্রাট বাবর মারা যায় এবং অসুস্থ হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন। এমন ঘটনায় হুমায়ুনের অন্তরে চিন্তার বিরাট পরিবর্তন আসে এবং পরবর্তীতে সে হিন্দুস্তানের সম্রাট হিসেবে পরিগণিত। ভারতীয় জাদুবিদ্যার প্রতি মির্জা হুমায়ুনের দুর্বার আকর্ষণ ছিল। জিনের নিকট থেকে অদৃশ্য হবার টুপি অর্জন করার খায়েশ একদা তার জীবনেও চেপে বসেছে। ফলে তিনি সম্ভাব্য সকল উপায়ে ঐন্দ্রজালিক বইয়ের সংগ্রহ বাড়াতেন। রাশিচক্র ও পাথরের ক্ষমতা নিয়ে হুমায়ুনের আগ্রহ ছিল। তিনি জ্যোতিষী, স্বপ্ন বিশারদদের কদর করতেন। বাদশাহ হুমায়ুনের রাজ্য পরিচালনায় এ ধরনের ব্যক্তিদের নানাবিধ ভূমিকা দেখা যায়। তার জীবনে আমরা বহু স্বপ্নের প্রভাব দেখতে পাব। হুমায়ুন মির্জা সাহিত্য খুব পছন্দ করতেন। সে হিসেবে গান কবিতাও তার পছন্দের বিষয় ছিল। তিনি নিজেও কবিতা লিখতে পারতেন। গায়ক কবিয়ালারা তার নিকট থেকে পুরস্কারও পেতেন। সকল ধরনের শিক্ষিত মানুষকে তিনি মূল্যায়ন করতেন। দৃশ্যত সাহিত্যপ্রেমিক মানুষগুলো দয়াদ্র আবার হেঁয়ালি, প্রেমাতুর আবার খামখেয়ালি হয়। এই চরিত্রগুলো মির্জা হুমায়ুন এবং সাহিত্যিক হুমায়ুন দুইজনের চরিত্রেই পাওয়া যায়। তবে অপাত্রে ক্ষমা, শাসক হিসেবে দয়াদ্রতা, শাসন কার্যে আবেগ যোগ থাকলে এমন ব্যক্তির হাত যতই ক্ষমতাবান হোক তাকে একদিন পর্যদুস্ত হতে হয়। হুমায়ুন মির্জার জীবনে এই কারণে বারে বারে ভাগ্য বিপর্যয় হতে পাঠকেরা দেখে থাকবে। চিত্তোরের রানী কর্ণাবতীর দুর্গ ঘেরাও করেছিলেন বাহাদুর শাহ। সে ছিল হুমায়ুনের দুশমন এবং চরিত্রে ছিল শট প্রকৃতির মানুষ। মির্জা হুমায়ুন, কর্ণাবতী ও বাহাদুর শাহের ত্রিমুখী মিশ্র দ্বন্দ্বে ব্যাপক মানুষ নিহত হয়েছিল। এই দ্বন্দ্বে বাহাদুর শাহ চিরতরে পরাজিত হয় এবং রানী কর্ণাবতী আগুনে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। এটা নিয়ে একটি লম্বা ঘটনা হুমায়ুন মির্জার শাসনের শুরুতেই আছে। হুমায়ুন মির্জা যথেষ্ট ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। ভাগ্য ও তকদিরের প্রতি তাকে যথেষ্ট আস্থাবান ব্যক্তি হিসাবে আমরা এই বইয়ে দেখতে পাব। তিনি নিজ ধর্ম ইসলাম নিয়ে হুমায়ুন মির্জার স্বচ্ছ ধারণা ছিল। তিনি নামাজি মানুষ ছিলেন, তবে কদাচিৎ অনর্থক কঠোরতা আরোপের ঘটনা তার ব্যক্তি চরিত্রকে কলুষিত করেছে। এমন একটি ঘটনা আছে এই বইতে। হুমায়ুনের শত্রু বাহাদুর শাহ যুদ্ধে প্রশিক্ষিত হাতি ব্যবহার করেছিলেন। সেই সপ্তাহের জুমার জামাতে মসজিদের ইমাম সাহেব পবিত্র কোরআনের সূরা ফিল তথা হাতি নিয়ে আলোচনা রাখেন। এটা হুমায়ুনের পছন্দ হয়নি। তিনি ভাবলেন ইমাম সাহেব সূরা ফিলের কাহিনী বলে শত্রু বাহাদুর শাহের গুণগান করেছেন। তাই তিনি ইমামকে হাতির পায়ের নিচে ফেলে হত্যার নির্দেশ দেন। সম্রাট হুমায়ুনের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী শত্রু ছিল আফগানের পাঠান সর্দার শের খাঁ। তিনিও একজন সেরা রাষ্ট্রনায়ক ও জাতে যুদ্ধবাজ নেতা ছিলেন। তিনি সম্রাট হুমায়ুনের দুর্বলতাগুলো ভালোই বুঝতেন। হুমায়ুনের চরিত্রের সাথে খাপ খায় এমন হিসাব কষে শের খাঁ প্রতিটি যুদ্ধের পট রচনা করতেন। এসব ঘটনার বহু চিত্তাকর্ষক বর্ণনা রয়েছে বাদশাহ নামদার বইতে। সম্রাট হুমায়ুন বারে বারেই শের খাঁর এমন চাতুর্যের কাছে হার মেনেছেন। ফলে মারা পড়েছে অগণিত সৈনিক, ধ্বংস হয়েছে জনপদ। সম্রাট রাজা বাদশাহদের কোনো আত্মীয় থাকে না, তাদের ভাই থাকতে নেই। ভাই থাকলে কত বিপদ তা এই বইয়ের বহু পৃষ্ঠায় ভেসে উঠেছে।
সম্রাট হুমায়ুনের ভাইরাও তার জন্য দুশ্মনের মতো ভূমিকা রেখেছে। তারা শের খাঁয়ের সাথে হাত মিলিয়ে দিল্লি দখলে সহযোগিতা করেছে। মুঘল সম্রাটদের অনেকেই নিজেদের ভাইকে হত্যা করার বহু কাহিনী আছে। পিতা কিংবা ভাই কেনই বা সম্রাট ও সাম্রাজ্যের শত্রু হয়ে ওঠে, এই বইতে তার দৃষ্টান্ত সুন্দরভাবে এঁকেছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদ। একসময় হুমায়ুনকে পরাজিত করে শের খাঁ দিল্লির মসনদে বসে শের শাহ উপাধি দান। হুমায়ুন ফেরারি হয়ে পড়েন। শের শাহের পুত্র ও হুমায়ুনের ভাইয়েরা সম্রাট হুমায়ুনকে জীবিত কিংবা মৃত ধরে আনার জন্য হন্যে হয়ে তৎপরতা শুরু করে। হুমায়ুন জীবন রক্ষার্থে স্ত্রীকে নিয়ে পালাতে থাকেন। পালাবার পথে এক জঙ্গলে তার স্ত্রী সন্তান প্রসব করেন। সম্রাট হুমায়ুন ভাইদের লেলিয়ে দেওয়া সৈন্যদের ভয়ে নবজাতক পুত্রকে জঙ্গলে স্থাপিত তাঁবুতে রেখে জীবন বাঁচাতে ফারস্যের উদ্দেশ্যে পালিয়ে যান। এই নবজাতক শিশু আর কেউ নন, মোগল সাম্রাজ্যের অন্যতম প্রতীপ জালালউদ্দিন মোহাম্মদ আকবর, যাকে আমরা বাদশাহ আকবর হিসেবে চিনি। কোনো প্রকার শিক্ষা দীক্ষা ব্যথি রেখে আকবর লালিত হন তারই চাচির কাছে। ইতিহাসে আমরা সম্রাট আকবরকে একজন অশিক্ষিত শাসক হিসেবে দেখতে পাই। তার মূলেই ছিল এই কারণ। সম্রাটের সাথে ছায়ার মতো সাথে থেকেছেন তারই বিশ্বস্ত সেনাপতি বৈরাম খাঁ। পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদি ও বৈরাম খাঁর সেনাপতিত্বে মোকাবেলা হয়েছিল। বৈরাম খাঁকে বাদ দিয়ে মোগল ইতিহাস পূর্ণতা পায় না। আমরা দেখতে পাব হুমায়ুনের মৃত্যুর সময় তারই সেই অশিক্ষিত কিশোর পুত্রকে বৈরাম খাঁয়ের হাতে সঁপে দেন, যাতে করে তাকে যোগ্য রাষ্ট্রনায়ক বানায়। কিন্তু আকবর ক্ষমতায় এসে খুব নৃশংস কায়দায় বৈরাম খাঁকে হত্যা করেন। ওদিকে শিশুপুত্রকে তাঁবুতে ফেলে রেখে হুমায়ুন মির্জাও তার শিয়া ধর্মমতের স্ত্রী হামিদা বানুকে নিয়ে মক্কার উদ্দেশ্যে পালাতে চেয়েছিলেন। মূলত হামিদা বানুই সম্রাট আকবরের মা। কিন্তু ফারস্য সম্রাট শাহ তাহমাস্প সুন্নি মতালম্বী হুমায়ুনকে মক্কায় যেতে দিতে অপারগতা দেখান। তিনি একটি সত্য দেন, শিয়া মতবাদ গ্রহণ করলে ফারস্য সম্রাট চিন্তা করে দেখবেন যে তাকে মক্কা অবধি যাওয়ার অনুমতি দেয়া যায় কিনা। ইতিমধ্যে সম্রাট হুমায়ুনের ছোট ভাই মির্জা কামরানের দূত ফারস্য এসে পৌঁছায়। তিনি ফারস্য সম্রাটের কাছে আবদার জানায় যে মির্জা হুমায়ুনকে যেন জীবিত অবস্থায় তার হাতে হস্তান্তর করে। ফারস্য সম্রাট এই আবেদনে রাজি হয়। 20,000 ফারস্য সৈন্য প্রস্তুত, যারা নজরবন্দি করে সম্রাট হুমায়ুনকে নিয়ে যাবে কাবুলে। হুমায়ুনের জঘন্য শত্রু ছোট ভাই মির্জা কামরান তখন কাবুলের শাসক। তার হাতে জীবিত হুমায়ুনকে সমর্পণ করা হবে। বন্দী হুমায়ুন তকদিরের উপর নিজের জীবন সুপর্দ করলেন। সকালে ফারস্য সম্রাট শাহ তাহমাস্প একটি শিশুকে ধরিয়ে দিয়ে বললেন, এটি আমার শিশুপুত্র মুরাদ, সে যাবে আপনার সাথে। এখানে 20,000 সৈন্য রয়েছে, তাদেরকে নিয়ে যান এবং আপনার কাজে লাগান, আর আমার পুত্রকে কাবুলের শাসনকর্তা বানিয়ে দিবেন। এমন একটি কথা শুনবে হুমায়ুন কখনো ভাবতে পারেননি। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না যে পারস্য সম্রাট তাকে সৈন্য দিয়ে সহযোগিতা করছে। এই ঘটনায় রয়েছে বিরাট নাটকীয়তা। এরপর থেকে সম্রাট হুমায়ুন শুরু করলেন হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের অভিযান। পারস্য সম্রাটের এই অভিনব উপহার দিয়ে হুমায়ুন নিজ রাজ্য উদ্ধার করেন এবং পরবর্তীতে ফারস্যবাসীকে ভারতবর্ষে বহু সুযোগ সুবিধা দেন, যার কারণে ভারতে ফার্সি ভাষা ও ফার্সি সংস্কৃতির বিস্তর প্রভাব ঘটে। শের শাহ যুদ্ধের জন্য প্রস্তুত কামান পরীক্ষা করতে গিয়ে ঘটনাস্থলে একটি কামান ফেটে মারা পড়েছিলেন। এটি হুমায়ুনের জন্য ক্ষমতা ফিরে পাবার সুযোগ সৃষ্টি করে। শের শাহ খুবই চতুর যুদ্ধবাজ নেতা। বেঁচে থাকলে হুমায়ুন কোনোদিন হারানো সাম্রাজ্য ফিরে পেতেন কিনা ইতিহাসবিদরা সন্দেহ পোষণ করেন। এই বইয়ের পাতায় পাতায় সম্রাট হুমায়ুনের ভাগ্য বিড়ম্বনার বহু কাহিনী লুকিয়ে আছে। সম্রাটগণ কঠোর হতে বাধ্য হন, কিন্তু হুমায়ুন ছিলেন অধিকতর ক্ষমাপ্রবণ।
হয়তো সে ক্ষমার গুণে আল্লাহ হুমায়ুনকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনেন। মৃত্যুদণ্ডের উপযোগী আপন ভাই মির্জা কামরান গ্রেপ্তার হলে তাকে হত্যা না করে তার চোখ দুটো উপড়ে ফেলার বিভৎস ক্ষমতার দৃশ্য জনগণ চাক্ষুষ দেখেও হুমায়ুনের প্রশংসা করেছিল। বাদশাহ নামদার বইয়ে লিখিত হুমায়ুনের সাথে জড়িত কিছু অখ্যাত চরিত্র পাঠকদের হৃদয়কে নাড়া দেবে। তার একটি ঘটনা এমন: গভীর রাত্রে শের শাহের আক্রমণে হুমায়ুন বাহিনী পরাজিত হয়। হুমায়ুন স্রোতস্বিনী কীর্তিনাশা নদীতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে তলিয়ে যাওয়ার সময় বিস্তিওয়ালা নাজিম নামের এক ব্যক্তি বাতাসবর্তী একটি মশক তার দিকে ছুঁড়ে মারেন, যাতে সম্রাট এটা ধরে ভাসতে পারে। সম্রাট এই উপকারের বদান্যতা স্বরূপ ওয়াদা করেন যে যদি তিনি কোনোদিন আবারও হিন্দুস্তানের সম্রাট হিসেবে ক্ষমতা ফিরে পায় তাহলে তাকে এর প্রতিদান দিবেন এবং একদিনের জন্য হলেও হিন্দুস্তানের সিংহাসনে তাকে বসাবেন। ইতিহাসে এই কথা লিপিবদ্ধ আছে যে পরবর্তীতে সম্রাট বিস্তি নাজিমকে সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু এটা নিয়ে মন্ত্রী পরিষদে তুমুল প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন। আরেকটি ঘটনা এমন: একদা তিনি অম্বা নাম নিয়ে এক অল্প বয়সী যুবতীকে সতীদাহের চিতার আগুন থেকে রক্ষা করেছিলেন। হিন্দু পুরোহিতদের প্রবল বাধা আর সংঘর্ষের মাধ্যমে জ্বলন্ত চিতায় রাখার আগেই অম্বাকে উদ্ধার করা হয়েছিল। অম্বা কালক্রমে হুমায়ুন কন্যা আকিকা বেগমের রাজবান্ধবী হয়ে যায়। সম্রাটের ঘরেই অম্বার স্থান হয় এবং সম্রাট কন্যা আকিকা তার বান্ধবী হয়ে যায়। আচার্য হরিশঙ্কর ছিলেন হুমায়ুনের রাজজ্যোতিষী ও গণক। সে ছিল হুমায়ুনের খুবই বিশ্বস্ত ব্যক্তি। হুমায়ুনের প্রতিটি সকাল শুরু হতো হরিশঙ্করের পরামর্শের মাধ্যমে। হুমায়ুন তার প্রতিটি চিন্তা কল্পনা সবই হরিশঙ্করের সাথে আলোচনা করতেন। ফলে হরিশঙ্কর হুমায়ুনের সবই জানতেন এবং কাছের মানুষের মতো পরিগণিত হন। যে রাত্রে হুমায়ুন শের খাঁর কাছে পরাজিত হয় এবং একটা কথা চাউর হয় যে তিনি মারা গিয়েছেন, সেই রাত্রেই আচার্য হরিশঙ্কর অম্বা ও আকিকা বেগমকে স্থানীয় হিন্দুদের হাতে তুলে দেন, যাতে করে অম্বাকে তাড়াতাড়ি আগুনে জ্বালিয়ে পাপের প্রায়শ্চিত্ত উসুল করেন। সহসা আগুন জ্বালিয়ে অম্বাকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। ওদিকে চিতার আগুনে ঝলসে যাওয়া অম্বা আকিকা আকিকা বলে চিল্লিয়ে বাঁচাবার আকুতি জানাতে থাকে। আকিকা বেগম অম্বাকে বাঁচাতে সেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন। আকিকাও অম্বার সাথে একই চিতায় জীবন্ত জ্বলে যায়। পরবর্তীতে পারস্য রাজের সহযোগিতায় ক্ষমতায় ফিরে সম্রাট হুমায়ুন আজীবন স্নেহধন্যা কন্যা আকিকা বেগমের খোঁজ করতেন। হরিশঙ্কর ভেগ ধরেন এবং যথারীতি সম্রাটের পরামর্শ সভার গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। কেন জানি হরিশঙ্করের মনে একটা অজানা আশঙ্কা তাকে রীতিমতো কষ্ট দিত। সে ঘুমাতে পারত না, খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যেত। ফলে একদা হরিশঙ্কর নিজের হাতে নিজের ঘরে আগুন লাগিয়ে বসে এবং সেখানেই জ্বলে পুড়ে অঙ্গার হয়। এটা প্রবাদের সেই কথারই ফল। নিজের কাজ নিজের জন্য, নিজের দিকেই ফিরে আসে। এই ঘটনাগুলো পাঠককে কষ্ট দিবে। সম্রাটেরা আপন আত্মীয়কে বিশ্বাস করতেন না। তারা বেশি আস্থা রাখত হিজড়া ও খোজাদের উপর। খোজা হলো সেসব মানুষ যারা বিশ্বস্ততার সহিত বড় হওয়ার পরে অপারেশন করে তাদের পুরুষত্ব নষ্ট করে দেয়। কিছু মানুষের কানে উত্তপ্ত সীসা গলা ঢুকিয়ে শোনার ক্ষমতা রহিত করা হতো। এ ধরনের বহু অদ্ভুত, করুণ ও বিভৎস ঘটনার কাহিনী লুকিয়ে আছে সম্রাটের হেরেমের অভ্যন্তরে। সম্রাট, সাম্রাজ্য, রাজত্ব এসব সাধারণ মানুষের জ্ঞানের বাইরের কথা। আজও এসব ঘটনার দিকে তাকালে আমরা দেখতে পাব যুগ বদলিয়েছে মাত্র, কিন্তু মানুষের চিন্তার পরিবর্তন হয়নি। এখন মুঘল সম্রাটেরা নাই, কিন্তু অর্থনীতির মুঘল টাইকুন সৃষ্টি হচ্ছে অহরহ। ইতিহাসের পাতায় কান দিয়ে যদি শুনতে পাই, মানুষের অন্তর্নিহিত কান্নার আওয়াজ আজও শুনতে পাব। আজকের দুনিয়া বোঝার জন্যও বড় দরকার সেদিনের ইতিহাস জানা। আসুন আমরা বাদশাহ নামদার বইটি পড়ি এবং উপলব্ধি করি
যে একটা রাজার জীবন, একটা সম্রাটের জীবন